নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে এবং মানাছিন্দা ও বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় নিয়ে সমবেত শ্রোতৃমণ্ডলী এবং যাত্রা কমিটির প্রত্যেক সদস্যকে পরশমণি যাত্রা ইউনিটের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা বন্য সমাজের বন্যী শিখা। রচনা উদীয়মান নাট্যকার চঞ্চল কুমার, সম্পাদনা ও নাট্য নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, কথা ও সুর প্রচলিত নৃত্যে বেশ সাগরিকা চ্যাটার্জি, মুখ্যযন্ত্রী দিলীপ পণ্ডা ও উপেন রাউত, আলো ধ্বনি অমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে কুমার বাপি ও কুমার সামু, পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রতীক পরশমণি যাত্রা ইউনিট। শুরু করছি 1431 বঙ্গাব্দের বলিষ্ঠ পালা প্রযোজনা। উদয় ভানু জানা প্রতিষ্ঠিত, চন্দন জানা ও চঞ্চল জানা প্রযোজিত, গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও গায়ক নায়ক সবুজ কুমার ও দুরন্ত খলনায়ক কুমার বিমলেন্দু অভিনীত সামাজিক পালা উপহার। সমাজ দিয়েছে অভিশাপ, সংসার করেছে তিরস্কার, বদলে গেছে ভাগ্য লেখা। তাই তো প্রতিবাদের ঝান্ডা নিয়ে আসছে বন্য সমাজের বন্যী শিখা। বন্য সমাজের বন্যী শিখা, বন্য সমাজের বন্যী শিখা। ভাগ্যের নাম ভগবান তুড়ি মেরে 25,000 টাকা কামিয়ে নিয়েছে। সালা 7 জন্মে পুণ্যি করলে তবেই সালা পুলিশের চাকরি পাওয়া যায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! স্যার, স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দিন। বিনা কারণে লকআপে? এই কে তুই? আমি পাঁচু স্যার, পকেটমার পাঁচু। পকেটমার পাঁচু? তোকে তো এলাকায় আমি কোনোদিন দেখিনি। আমি আপনার এলাকায় কাজ করি না স্যার, কিন্তু ওই মহিষাসুরের মাসির হাতে মার খেয়ে এখানেই ঢুকে পড়েছি। ওই শাশুড়ের মাসি সে আবার কে? একটা মেয়ে স্যার, মেদিনীপুর থেকে হাওড়া স্টেশনে এসে নেমে পড়েছে। ও আসার আগে আপনি আমাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকে দিন স্যার। স্যার, স্যার, আপনি আমার প্রাণটা বাঁচান স্যার। আমি ইন্সপেক্টর শনিচর দাস। আমি যেদিকে তাকাই তার করি সর্বনাশ। আমি থাকতে তোর ভয় কিসে? কি হয়েছে আমাকে খুলে বল। আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তারপর? মেয়েটা ট্রেন থেকে নামতেই ওর বচকাতে আমি হাত ঢুকাই। অমনি আমাকে চেপে ধরি, কি মার কি মার। বাপের জন্মে পুলিশের হাতে আমার মার খাইনি স্যার। পুলিশ কি রে? হ্যাঁ স্যার, হাওড়ার ব্রিজ থেকে বগলদামা করে আমাকে গঙ্গায় ফেলে দিয়েছে। কোন রকমে পালিয়ে এসেছি স্যার। এখন মেয়েটা আমাকে তাড়া করছে, আমি ছুটছি আর মেয়েটাও ছুটছে। তুই ছুটছিস? আমি ছুটছি মেয়েটাও আর ছুটছে। মেয়েটাও ছুটছে। আমি ছুটছি। কোথায় লুকেছিস হত ছাড়া? আজ তোর একদিন কি আমার এই যে তোর হুতুম পেঁচা। ওই থানা ঢুকে বেঁচে যাবি ভেবেছিস? আমি খড়গপুরের খেপি, তোকে মেরে পাট পাট করে ওই গঙ্গায় ভাসিয়ে দেবো। স্যার, স্যার, আপনি আমাকে বাঁচান স্যার। ওই খবরদার, থানায় ঢুকে কারো গায়ে হাত দেবে না বলে দিচ্ছে। তোর মাঙানেটা কি গায়ে? তোর মাঙানেটা কি? জানেন আমি কে? আমি খড়গপুরের খেপি। এই ছাতার খোঁচা দিয়ে ওর গায়ে এত করে ফুটো করে দেবো যে ও বেটা কোনটা দেখাবে কোনটা দিয়ে বের করবে ও বেটা নিজেই ঠিক করতে পারবে না। কেন এত মেরেও কি তোমার সাথ মেটেনি? তার চেয়ে তুমি বরং আমার নামে থানায় ডায়েরি করো। ইস, থানা ডায়েরি করে এখন আমার সময় আছে? আমাকে করে দিতে হবে টালিগঞ্জে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ? ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? নাচ গানে গো, নাচ গানে। নাচ গানে? ওই যে টিভিতে নাচ গানে কম্পিটিশন হয় যেখানে, ওরা মেদিনীপুরে গিয়ে আমার নাচ গানে কোটেশন নিয়ে আমাকে শিল করেছে। ওই এটা কোটেশন নয়, অডিশন। আর সিল নয়, সিলেক্ট। আরে ওই হলো বাবু, ওই হলো। এখন ওই কম্পিটিশনে জিততে পারলে না একেবারে কেল্লাফ হতে। আরে তুমি জিতে যাবে, তোমার যা চটক আছে না, তুমি এমনিতেই জিতে যাবে। এই সত্যি বলছেন স্যার? সত্যি মানে এবার 3 সত্যি করে বলছি। আরে তুমি তো মেয়ে নও, একবারে মাখো। সত্যি বলছি স্যার,
আমি না নাচ গানটা খুব ভালো করে করি জানো গাও না গাইছি एक तो कम जिंदगानी कभी कम है रवानी एक तो कम जिंदगानी इसमें भी कम है रवानी जब तक जोश में रवानी जब तक खून में रवानी जब तक जोश में रवानी जब तक खून में रवानी मुझे उसमें आने ना दो प्यारे दो प्यारे लो प्यारे दो प्यारे लो दो प्यारे दो प्यारे दो प्यारे दो দারুণ দারুণ স্যার আমি কিন্তু অদিতি মুন্সির গান গাইতে পারি অদিতি মুন্সি আরে গাও না গাও গাইছি মনে চাই প্রাণে চাই বাহ মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে বাহ তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দারুণ দারুণ গাইছেন। চুপ শালা দারুণ গাইছে শালা নিজেরও চুরি চামড়া ঠিক মতো করতে পারিস না শেষে মেয়ে চালাতে তোরা বলি কি আর করি বলো, আমার কি মাথা ঠিক আছে? বাড়িতে অসুস্থ মা বাবা, তিনটে ভাই বোন, একটা বউ, তার আবার 4টে ছেলে। এই শশধর, হলধর, বংশীধর, গঙ্গাধর। ওরে বাবার জি কি বলি শশধর হলধর বংশীধর গঙ্গাধর আর 4টে হতে পারলো না এ সংসারে একমাত্র রোজগারের মানুষ আমি। আজ 2 দিন হলো তারা না খেয়ে আছে, এতক্ষণে হয়তো তারা মারা গেছে। ও মা গো, ও বাবা গো ও মা গো চুপ চুপ এটা চোরের কান্না দেখে তুমি কাঁদতে শুরু করলে কেন? আর কাঁদবো না স্যার কাঁদবো না, চোর হলে তো একটা মানুষ স্যার, মানুষের দুঃখের কষ্টের কথা শুনলে এই খড়গপুরে খেপি কান্নায় যে বুকটা পেতে যায় গো স্যার। হ্যাঁ স্যার, আমার জীবনের ব্যাংকের খাতায় কত যে দুঃখ কষ্ট পিস্তি পড়ে আছে তা যদি আপনারা সব শুনতেন। আরে তুমি না শোনালে আমি শুনবো কি করে? আবার কাঁদছো কেন? কি বলবো গো স্যার কি বলবো, করে আমার একমাত্র বুড়ো বাবা, বাবার কি হয়েছে? ট্রেন লাইনে কাটা পড়ে 2টো পাঠাই চলে গেছে স্যার। কি বলছো তুমি? স্যার সে কিন্তু এখনো রিক্সা চালিয়ে টাকা রোজগার করে। আরে পা নেই, তুমি রিক্সা চালাই কি করে? কেন চালাবে না স্যার, যেমন করে চাকরি পরীক্ষার্থীরা চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে যায় ঠিক সেইভাবেই। চুপ চুপ আবার কাঁদে। সেটা তো কষ্ট করে গো, সেটাই তো কষ্ট কথা। আমার একমাত্র মা মা জন্ম থেকে অন্ধ, 2টো চোখে দেখতে পায় না গো স্যার, 2টো চোখে দেখতে পায় না। তো স্যার সে কিন্তু এখনো মন্দিরের সামনে রামায়ণ পাঠ করে। আরে অন্ধ মানুষ আবার রামায়ণ পাঠ করে কি করে? হ্যাঁ, কেন করবে না স্যার? যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তাররা যদি ধর্ষিতা হয়ে খুন হয় তাহলে এদেশের অন্ধরাও রামায়ণ পাঠ করতে পারে চুপ স্যার। চুপ আবার কাঁদে। আমার একমাত্র ভাই ভাই জন্ম থেকে 2টো হাত নাই। হ্যাঁ? নাই গো স্যার, জন্ম থেকে 2টো হাত নাই। তবু স্যার সে কিন্তু ঘরে বসে এখনো বিড়ি বাঁধে। আরে হাত নেই, তুমি বিড়ি বাঁধে কি করে? স্যার যেমন করে ভোটাররা ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট হয়ে যায় ঠিক সেইভাবেই। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলবো
স্যার কি বলবো, আমার কষ্টের কথা শুনলে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে গো স্যার। আমার একমাত্র বড় দিদি, তার আবার কি নেই? মানে জন্ম থেকে বোবা স্যার, গলার আওয়াজ নেই তবু স্যার সে কিন্তু এখনো ট্রেনের কামরায় ঘুরে ঘুরে গানকে ভিক্ষা করে। হ্যাঁ আরে বোবা মানুষ আবার গান গায় কি করে? কেন গাইবে না স্যার? 4 তলা পাকা বাড়ি থাকতে থাকতে কেউ যদি আবাস যোজনার ঘর পায় তাহলে এদেশের বোবারাও গান গায় স্যার। আচ্ছা তোমার ঘরে কি কোনো ভালো মানুষ নেই? কেন স্যার, আমি তো আছি। এই খড়গপুরে কেপি ওই সংসারটাকে বাঁচানোর জন্য ওই কম্পিটিশনে নাম দিয়েছে। ও স্যার প্রথম পুরস্কার 5 লাখ টাকা। 5 লাখ? যেমন করে এই পুরস্কারটা আমাকে পেতেই হবে। ও স্যার সেই জন্যই তো জমি বিক্রি করে এক গাদা নগদ টাকা নিয়ে ভোরবেলা স্নান করে মা সরস্বতীকে পুজো দিয়ে মেদিনীপুর লোকাল ধরে হাওড়া স্টেশনে নেমেছি। কেন কেন এত টাকা নিয়ে এসছো কেন? কেন ওই কম্পিটিশনে যাত্রা যদি ঘুষ নেই দিতে হবে না স্যার? এই রাজ্যটার নাম পশ্চিম বাংলা, এখানে ঘুষ ছাড়া কিছু চলে না। স্যার স্যার স্যার, স্যার আমি কম্পিটিশনে যেতে পারবো? আমার কি মনে হয় জানো, ফার্স্ট প্রাইজটা তুমিই পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও স্যার আমার অনেক দেরি হয়ে গেল জানেন তো, এখন আমি আসছি। আমি ও স্যার, ও স্যার আমার ছেলেটাকে তো ছেড়ে দিন না গো। ওই যাও যাও এই যাও যাও, যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এই না এই 100 টাকা রাখো, বাড়ি যাবার সময় সবার জন্য একটু মিষ্টি নিয়েছো। সত্যি তোমার দয়াল সরি, আজ থেকে তুমি কিন্তু খেপি দিদি নয়, তুমি ভালো দিদি, খুব ভালো দিদি। আমি আসছি দিদি, আমি আসছি। তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ বাবা এসো এসো। ও স্যার 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 আমার দেরি হয়ে গেল জানেন তো, এখন আমি আসছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি যে বাইরে থেকে কলকাতা এসেছো তার ট্যাক্স দিয়েছো? ট্যাক্স? কিসের ট্যাক্স স্যার? বাইরে থেকে কোনো মানুষ বা গাড়ি কলকাতা এলে তাকে 5,000 টাকা চুঙ্গি ট্যাক্স দিতে হয়। সর্বনাশ, এটা তো আমার জানা ছিল না। স্যার 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 একটু কম হবে না? না না, সরকারি ট্যাক্সে কোনো দাম দর হয় না, আর তুমি না দিলে এখান থেকে বেরোতে পারবে না। না না স্যার 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 আমাকে কম্পিটিশনে যেতেই হবে স্যার। দিচ্ছি, কোনো ব্যাপার নেই, আমি দিচ্ছি আমি দাও দিচ্ছি। দাও 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 দাও। এই নে স্যার পুরো 50,000 টাকা আছে। তাহলে স্যার এখন আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তুমি যে গঙ্গা নদী পার হয়ে এখানে এসেছো, জল কর মানে ওয়াটার ট্যাক্স দিয়েছো? ওয়াটার ট্যাক্স, তার জন্য কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার 5,000। 5,000? 5,000 টাকা, আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই নে স্যার পুরো 5,000 টাকা আছে স্যার। তাহলে এখন আমি আসি। এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি যে হাওড়া ব্রিজ পার হয়ে এখানে এসেছো, টোল ট্যাক্স দিয়েছো? টোল ট্যাক্স, তার জন্য কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার 5,000। 5,000 না? ভাগ্যিস টাকাগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম, না হলে শালা কম্পিটিশন আমি একদম ফেল হয়ে যেতাম। স্যার 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 দিচ্ছি, আসুন এখানে আসুন, আমি দিচ্ছি দিচ্ছি। এই তো স্যার পুরো 5,000 টাকা আছে স্যার। তাহলে এখন আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটুখানি বাকি আছে। আর একটু একটুখানি বাকি আছে। আচ্ছা। আচ্ছা তুমি যে থানায় ডায়েরি করতে এসেছো তার ফিটা দিয়েছো? ফি? হ্যাঁ ঠিক 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 ঠিক, থানায় ডায়েরি করতে তো ফি লাগে। ও স্যার তার জন্য কত টাকা লাগবে? এই যে সরকারি ব্যাপার 5,000। 5,000 সরকারি ব্যাপার? সরকারি ব্যাপার 5,000। 5,000। 5 শালা দিচ্ছি। ভগবান রে, সব শেষ হয়ে গেছে আমার, সব শেষ। আমার কি যে হবে? নেই কি নেই? টাকা নেই। টাকা নেই? স্যার 20টা টাকা আছে। এ মা 20 টাকা? হ্যাঁ, টালিগঞ্জে যাবার মতো ভাড়া, সেটাই না হলে নিন, আমি নাহলে পায়ে হেঁটে হেঁটে চলে যাবো। তাই দাও মা তাই দাও। এই নিন স্যার 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 বলছিলাম কি আমার সঙ্গে আরেকজন আছে। আচ্ছা তার কাছে অনেক টাকা আছে। অনেক টাকা? ডাকো ডাকো ডাকো। এই তো এসে গেছেন। মিঠার স্যার আপনি? এই নিন স্যার আপনার আসামি। ও আমার কাছ থেকে 15,000 টাকা ঘুষ নিয়েছে। ওর পকেটে হাত দিলে সব টাকাগুলো পেয়ে যাবেন। বাহ,
থানায় বসে আপনি এইসব ব্যবসা চালিয়ে যাচ্ছেন? মিথ্যে স্যার মিথ্যে। এই মেয়েটা গ্রাম থেকে অনেকগুলো টাকা নিয়ে শহরে ঘুরতে ভয় পাচ্ছিল তো, তাই টাকাগুলো থানায় জমা দিতে। না, আমি গ্রামের মেয়ে নই, আর আমি খড়গপুরের খেপিও নই। কে তুমি? আমি সত্য ন্যায় ধর্মের প্রতি গীতাচার্য। আপনাদের মতো অফিসারের আসল রূপ ধরে দেওয়ার জন্য আমি আমার ভাই এই গল্পটা তৈরি করেছিলাম। মিথ্যে স্যার মিথ্যে। এই মেয়েটা টাহা মিথ্যে কথা বলছে। আমার পকেটে যে টাকাগুলো আছে সেটা আমার নিজের টাকা স্যার। ঠিক আছে, টাকাগুলো বার করুন দেখি। মার ঢাকার চেষ্টা করবেন না। সরি বললে 7 খুন মাফ হয়ে যায় না অফিসার। আমি কিন্তু আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে বাধ্য হলাম। চলি স্যার, আশা করি সদা সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন। গুড বাই। গীতা নয়, গীতাচার্য। সত্য নয় ধর্মের প্রতীক গীতাচার্য। স্যার স্যার, এবারে মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন কাজ করব না। কোনোদিন করবেন না? মা কালী দেবী বলছি কোনোদিন করব না। কেন করবেন না? 100 বার করবেন, কিন্তু বোকার মতো কারো ফাঁদে পা দিয়ে ধরা পড়বেন না। আপনার কথার মানেটা তো আমি বুঝতে পারলাম না। আরে মশাই, ঘুষ যদি না খাবেন মন্ত্রী কিংবা পুলিশ হয়ে লাভ কি? এখন আসল কথাটা বলুন তো, এই থানাতে প্রতি মাসে কত টাকা রোজগার হয়? এই লাখ 5 খানি হবে। এই সত্যি বলছেন? মা কালী দেবী বলছি। গুড গুড, ভেরি গুড। যদি বাঁচতে চান প্রতি মাসে 5 লাখ টাকা আপনি কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। স্যার, আপনাকে যদি 5 লাখ টাকা দিয়ে দিই তাহলে আমার কি থাকবে স্যার? আরে মশাই, আপনি তো 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবেন, কিন্তু আমরা মন্ত্রীরা 5 বছর পরে আমাদের গদি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই যদি বাঁচতে চান আমার প্রণামীটা পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে 2 নম্বরই কারবারটা চালিয়ে যান। কিন্তু আপনি যে আমাকে সাসপেন্ড করবেন বললেন। আরে দূর মশাই, উনি আপনি কোনো চিন্তা করবেন না। আমরা মন্ত্রীরা এইসব পাবলিকদের কিভাবে টুপি পরাতে হয় তা ভালো করে জানি। দেখলেন তো অফিসার, আপনারই চোখের সামনে মেয়েটাকে কেমন বোকা বানালাম। হ্যাঁ স্যার। অফিসার, একেই বলে রাজনীতি। ओम नमस्ते भंगविरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो दीनाक वज्रस्तावै नमो नमः। ओम नमः शिवाय शान्ताय करुणत्रहेतवे निवेदयामि चत्वारं तङ्गोति परमेश्वरम्। ओम नमस्ते भंगविरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो दीनाक वज्रस्तावै नमो नमः। ओम नमः शिवाय शान्ताय करुणत्रहेतवे निवेदयामि चत्वारं तङ्गोति परमेश्वरम्। পগলি রে, চল চল, দেখা সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাই। আরে থাম থাম থাম, রঙ্গিলা রঙ্গিলা। আরে একটা পাগলি মেয়ের একটা ভালো মেয়ের শরীরের মধ্যে কোনো পার্থক্য আছে কি? শরীর তো মেয়েরই সমান রে। একটা ছেলের সঙ্গে সেক্স করার জন্য যা যা দরকার তার সব অঙ্গ প্রত্যঙ্গ এই পাগলির দেহ আছে রে। আর কি হচ্ছে কি? কি হচ্ছে কি? আর তোমরা কি একটা পশু? তোমরা কি দেখতে পাচ্ছ না ও একটা পাগলি? আমরা ভালো করে দেখতে পাচ্ছি ও একটা পাগলি, আরে ও দেখতে পাচ্ছি ভগবান মেয়ে হিসেবে তোর মতো সুন্দরী শরীরে যা যা দিয়েছে তার সব অঙ্গ প্রত্যঙ্গ এই পাগলির দেহ আছে রে। ছি 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 ছি, তোদের লজ্জা করছে না? একটা হাঁটুর বসে মেয়েকে নিয়ে ছিনি মিলে খেলতে? হাসছিস কি? হাসছিস কি? পালা এখান থেকে, পালা বলছে পালা। তুমি আমায় বাঁচাও দিদি, তুমি আমায় বাঁচাও। ভয় নেই,
ভয় নেই বোন, ভয় নেই। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে তোরা ভালো করে চেয়ে দেখ, চেয়ে দেখ এই পাগলিটা চোখ দুটোকে চেয়ে দেখ, ওর চোখ থেকে ঝরে পড়া গরম অশ্রুটাকে তোরা ভালো করে চেয়ে দেখ। আর এইসব দেখে কি তোদের একটু দয়া হচ্ছে না? দয়া? দাঁড়িয়ে দেখছিস কি? পাগলিটার গেলেন। আমি তোদের সাবধান করে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ করে দাঁড়িয়ে থাক। আর এক পায়ে গেলে আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করবই। ও দিদি, দিদি গো, আমি তোমার হাতে ধরছি, প্রয়োজনে পা ধরছি। আমার সোনা দিদি, আমার মিষ্টি দিদি, আমাদের ডিস্টার্ব না করে তুমি তোমার রাস্তায় চলে যাও। रंगीला साली फूल रंगीला दीदी गो ओ दीदी पेटो बोलो ना और मनो शांति हलो ना एबार साली তোমার পাওয়া আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে এই যে ওখানে কে বসে আছে রে প্লিজ এখানে আসুন না গো এই নরভূষের হাত থেকে আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন আরে ও কি তোমাকে রক্ষা করবে ও তো সালা একটা গাঁজাখোর বাবা ভোলা আমি জানি না আপনি কে বসে আছেন আপনি প্লিজ এখানে আসুন এই নারী লোভী কবল থেকে আমাকে রক্ষা করুন আরে আমার ডাকে আপনি শুনতে পাচ্ছেন না এখানে যা কিছু ঘটছে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না अबे ये कोड़ी जुग दापुर जो घोरना है भगवान श्री कृष्ण तो डाक सुने छुटे आस्ता है अरे विपद थे तो करो क्या करते रे আমি জানি না আপনি শয়তান না ভগবান প্লিজ এখানে আসুন দেখুন একটা পাগলের ইজ্জত কিভাবে রাস্তায় ধুলো মিশে আছে আর একটা মেয়ের ইজ্জত খোলা বাজারে নিলাম হচ্ছে আর আপনি কি সেখানে মোরা কাঠ হয়ে বসে আছেন আপনি পুরুষ না কবর Chaka
আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি কে, প্লিজ আমাকে আরেকটু সাহায্য করুন না গো। এই পাগলির অবস্থা খুব সিরিয়াস, ওকে করে হাসপাতাল নিয়ে যেতে হবে। প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো, এই পাগলিটাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমি আপনাকে সাহায্য, প্লিজ আমাকে একটু সাহায্য করুন না গো, আমি আপনাকে সাহায্য করুন অনুরোধ করছি, প্লিজ আমাকে একটু সাহায্য। শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ আসুন না, আসুন না গো, এই পাগলির অবস্থা খুব সিরিয়াস, ওকে করে হাসপাতালে নিতে হবে। প্লিজ প্লিজ আপনারা বসে আছেন কেন? আসুন না, আমাকে একটু হেল্প করুন না গো আপনারা, এই পাগলিকে হাসপাতালে নিতে হবে। প্লিজ আপনারা একটু হেল্প করুন, একটু হেল্প করুন। বিস্তীর্ণ ব্যাপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ ব্যাপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই, আমি একাই নিয়ে যাবো হাসপাতালে। এই বোন ওঠো, ওঠো। আমি একা নিয়ে যাবো হাসপাতালে। ডক্টর পাগলিটার অবস্থা কেমন আছে? দেখুন পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, কিন্তু ওর ব্লিডিংটা কিছুতেই বন্ধ হচ্ছে না। আর একটা কথা, ওই পাগলিটা পেটে থাকা 4 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বলছেন ডক্টর? ইয়েস, আমরা অপারেশন করে দিয়েছি, কিন্তু ব্লিডিংটা কিছুতেই বন্ধ হচ্ছে না। আমি কি শুনছি ঠাকুর? আমি কি শুনছি? তোমার সৃষ্টি মানুষকে এক একটা করে পশু হয়ে যাচ্ছে, শয়তান হয়ে যাচ্ছে। রক্ত মাংসের নারীর দেহটাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে শিশুরা কিচ্ছু মারবে না। একটা নিষ্পাপ শিশু ওদের হাত থেকে রক্ষা পাবে না। শিশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো পাগলিরা ওদের লালসার শিকার হয়ে যাচ্ছে। হে ঈশ্বর, এত পাপ কি তোমার চোখে পড়ে না গো ঠাকুর?
বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। পাখিটার কণ্ঠ শুনতে পাচ্ছি। চলুন 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 ডাক্তার, চলুন চলুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি। তুই মরলে আমি একটু শান্তি পেতাম। অভি আমার কথা শোন, অভি আমার কথা শোন। তুলবো না, একেবারেই তুলবো না। দাঁড়া, আমি তো না না ছাড়াচ্ছি। তুলবো না, একদমই তুলবো না। ওই, ভালোই ভালোই বলছি, খাবি চল, চল খাবি চল। না, দিদি এলে তবে আমি খাবো। কি তুই খাবি না? বললাম তো খাবো না, খাবো না, খাবো না। না খেয়ে কি তুই মরবি নাকি? আমার সোনা ছেলে, আমার বাবু সোনা, চল বাবা খাবি চল। না, দিদি এলে তবে আমি খাবো। কি তুই খাবি না? এই লাঠি দিয়ে মারতে মারতে আজ আমি তোকে খাওয়াবো। মা চল। জানো কি, ছাড়ো, ছেড়ে দাও বলছি। ছেলেটাকে মেরে ফেলবে নাকি? না, তোমরা সবাই মিলে আমাকেই মেরে ফেলো। জানো কি, 30 বছরের ধীরে ছেলে হয়ে গেল, এখনো তার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই হলো না। জানো কি, ভগবান যাকে যেভাবে গড়েছেন তাতে তার কি দোষ, আর আমাদেরই বা কি দোষ? না, সব দোষ আমার এই গর্ভে। এই ছেলেটা জন্ম নেওয়ার সময় যদি আমার গর্ভটা নষ্ট হয়ে যেত, তাহলে আমিও মরতাম আর এও মরতো। তুমি দেখবে অভির বাবা, এই ছেলে একদিন আমাদের দুজনকে মেরে নিজেও মরবে। না না জানকি, না, এমন কথা তুমি বলো না। দেখো দেখো জানকি, দেখো ওর নিরীহ চোখ দুটো দেখলে পেটের ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যায়। ওরা আমাদের বড় ছেলে, এখনো তোমার কোলে মাথা রেখে না ঘুমালে ওর ঘুমই আসে না। ঠিক বলেতে বাবা, ঠিক বলেতে। হ্যাঁ, এই ছেলে আমাকে অতিষ্ঠ করে মারছে। আর কত সহ্য করব তুমি আমাকে বলতে পারো? জানো কি, তুমি না মা, এতেই তুমি ক্লান্ত হয়ে পড়লে। একজন মা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এমনি ভাবেই অতিষ্ঠ হয়ে থাকে। আমি আর পারছি না গো, আমি আর পারছি না। শুধু মা বলেই তো চোখের সামনে এসব দেখার পরেও বুকটা আমার ফেটে যাচ্ছে। এত বড় সমর্থ মেয়ে কাল সন্ধ্যাবেলা টিউশন করতে গেছে তো গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কোথায় আছে, কি করছে, এইসব ভেবে ভেবে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। জানো কি, আর একটা ছেলে তার দিদিকে খুঁজতে গেছে তো গেছে। জানো কি, আমার মনে হয় সে তার কোনো বন্ধুর বাড়িতেই থেকে থাকবে। না বাবা, দিদির সব বন্ধুর বাড়িতে আমি খুঁজে এলাম, বরং দিদি যাদের বাড়িতে টিউশন পড়াতো তারা বলছে দিদি টিউশন থেকে 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে 2 ঘন্টা আগে সেখান থেকে সে চলে গেছে। এই জানো কি, তাহলে মেয়েটা গেল কোথায়? এই অতনু, আমার দিদি কোথায়? বল না আমার দিদি কোথায়? অতনু, তার কথা হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস? তাড়াতাড়ি যা, তোর বাবাকে নিয়ে থানায় যা। এই না না, থানায় যেতে হবে না, তোমাদেরকে থানায় যেতে হবে না। আমি তোমাদের পঞ্চায়েত নকুল বিশ্বাস, নিজে থানাকে পাকড়াও করে তোমাদের বাড়িতে এনেছি। আসুন স্যার, আসুন আসুন, একটু দাঁড়িয়ে যান স্যার, মাথাটা একটু নিচু করে রাখুন। ভাঙা চাল তো আপনার মাথায় লেগে যেতে পারে, তাছাড়া এদেরকে আমি এখনো আবাস যোজনার ঘরটাই দিতে পারিনি। বসুন স্যার, বসুন। বলছিলাম কি, ইনি হলেন দল গোবিন্দাচার্য, আমাদের গায়ের শিব মন্দিরের পূজারী। ওনার যে কি অসুখ হয়েছে আর পূজা পাঠ করতে পারেন না। আচ্ছা, আমার মেয়ে কখন আসবে স্যার? আরো চলো যাক তোমার মেয়ে। আরে এই কি করলি হতো ছাড়া চন্ডাল, আমার গায়ে তুতু। এ মা, কি গন্ধ, দাঁত পাত ভালো করে মাজে না। বলি ওই, তোরা কি পঞ্চায়েত পুলিশ টুলিশ কিছুই মানবি না? শালা খত্তর পঞ্চায়েত আর ঘুষখোর পুলিশ অফিসার বললে কি না আমার দিদি তুলোই দেখ। ওই, আমি ইন্সপেক্টর শনিচর দাস, আমি যেদিকে তাকাই তার করে সর্বনাশ। না,
তুমি ধনী নয়, তুমি হলে শয়তানের খনি। সালা তোমার জন্মের ঠিক নেই। অতনু, তোর দাদাকে নিয়ে ঘরের ভেতরে যা, ও এখানে থাকলে সব গোলমাল করে না দেবে। না, আমি যাবো না, আমি যাবো না। আমি চলে গেলে এই বেঈমান মির্জাফরের দল আবার বাংলার মসনদে বসবে। আমি যাবো না। যা। বলছিলাম কিসের, ওনার মেয়ে গীতাকে তো আপনি দেখেছেন। আপনি আমার মেয়েকে দেখেছেন স্যার? আমার কাজ আমাকে করতে দিন না। বলছিলাম কিসের, আমাদের গীতা কলকাতা ইউনিভার্সিটি থেকে MA পাস করে ওই গায়ের শিশু শিক্ষা কেন্দ্রে চাকরি করছে। স্কুলে ছুটির পর ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ায়। বয়স ওই ধরুন আপনার 25-26 হবে। এখনো বিয়ে হয়নি স্যার, আর হবেই বা কি করে? এদের কি বিয়ে দেবার মানসিকতা আছে নাকি? আর দেবেই বা কোত্থেকে স্যার? অভাবের সংসার, অভাব মিললে তবেই না মেয়েকে পরের বাড়িতে পাঠাবে। হায় হায় হায়, মেয়েটার যে কি হবে। সব হবে। এই সমীর দৃষ্টি যেখানে পড়বে তার ঘরে অভাব, কষ্ট, দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, তোমার মেয়েকে ডাকো। আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। একটু আগে বললেন আপনি আমার মেয়েকে দেখেছেন। হ্যাঁ দেখেছি, হাসপাতালে। জানুকি, আমার মেয়ে কাল রাতে হাসপাতালে কি করছিল? উনি হলেন হোম মিনিস্টার একমাত্র মেয়ে ডোনা শর্মা। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, পায়ে হেঁটে তবে তোমাদের বাড়িতে এসেছেন। আরে দাঁড়িয়ে দেখছো কি? প্রণাম করো, প্রণাম করো। আমার দাদা প্রকাশ আর কালেক্টর ছিল, আর হেলথ মিনিস্টার ছোট ভাই জিতেন, তার 4 জন বন্ধু মিলে হাসপাতালে চৌরাস্তার মোড়ে একটা 25-26 বছরের পাগলিকে রেপ করলো। ডিড গেট মাই পয়েন্ট? ওদের আমি ক্লিয়ার করে দিয়েছি। ওদের সবার বয়স ওই 25, মানে 25। ওই নিরীহ ছেলেগুলো হ্যাভি পেশেন্ট, কোনটা ঠিক কোনটা ভুল ওরা এখনো বোঝে না। ওরা সেই পাগলিকে রেপ করলো। আর তোমার মেয়ের গীতার গুটলাক, তাদের মধ্যে কেউ রেপ করেনি, কিন্তু দাদার মুখে যা শুনলাম তাদের মধ্যে কেউ গীতাকে রেপ করতে নিয়েছিল। এনিওয়ে, ও সেফ হয়ে গেল। আপনি কত সহজে কথাগুলো বলে যাচ্ছেন, এই সব কথা শুনে আমার মাথা ঘুরছে। আমির বাবা, তুমি শুনতে পাচ্ছ? এই ম্যাডাম কি বলছে, তুমি কি শুনতে পাচ্ছ? কথা শেষ হয়নি। ওরা সেই পাগলিকে রেপ করলো, আর তোমার মেয়ের কি তার কি পেছনে চুলকাচ্ছিল? তোমার মেয়ে কি মাদার টেরিজা যে সেই পাগলিকে হাসপাতালে ভর্তি? কিন্তু এসে এদের নামে এফআইআর করলো কেন? সেই পাগলিটার সঙ্গে কি গীতার বাবার কোনো অবৈধ সম্পর্ক আছে? ম্যাডাম, আপনি ঘুরে ফিরে কথাগুলো বলছেন ম্যাডাম। এখন তো শুধু বলছি, ইচ্ছে করছে সিগারেটের আগুনে এই ঘরটাকে পুড়িয়ে ছাই করে দিই। আর তা যদি করি তাহলে এই রাজ্যের কেউ আমার একটা চুলও সাথে করতে পারবে না। এই ডোনার দেখো, দেখো তোমার মেয়ে গীতাকে এক্ষুনি থানায় গিয়ে এফআইআর রুদ্র করে আনবে। আর তা না হলে এই গ্রামটাকে মরুভূমি করবো, মরুভূমি। রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখুন ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, গীতা বাড়ি ফিরে এলে আমি নিজে থানায় গিয়ে এফআইআরটা তুলে দেব। ইন্সপেক্টর, এই লোকটাকে ভরসা করে দেবে? আচার্য ব্রাহ্মণের কথা বেদ বাক্য, উনি যখন কথা দিয়েছেন তখন এফআইআর তুলে নেবেন। ওকে।
এই লোকটার কথা ভরসা করি আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কথা খেলা বলে বাংলার ম্যাপ থেকে গ্রামের নামটা আমি ডিলিট করে দেবো, ডিলিট। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ও ভীর বাবা, ওরা কি বলে গেল তুমি কি শুনতে পাচ্ছ? এবার তাহলে আমাদের কি হবে? আসুক আসুক আজ বাড়ি, আজ ওরই একদিন কি আমারই একদিন। বাবা মরে গেছে, তোর বাবা মরে গেছে। মা মরে গেছে, তোর মা মরে গেছে। অতনু, এই অতনু, জানো বাবা কি হয়েছে জানো? চুপ কর তুই। দিদি দিদি তুই কখন এলি দিদি? বাজে কথা রাখ তনু, আগে যা মোড়ের মাথা থেকে একটা অটো ভাড়া করে নিয়ে আয়। অটো কি হবে বাবা? থানায় যাবে। থানায়? আরে এই অতনু, তুই কি শুনতে পেলি না? তাড়াতাড়ি যা, ওই মোড়ের মাথা থেকে একটা অটো ডেকে নিয়ে আয়। কিন্তু বাবা তুমি থানায় যাবে কেন? আমি শুধু একা নয়, তুইও আমার সঙ্গে থানায় যাবি। কিন্তু কেন বাবা, কেন? এফআইআর তুলে নেবার জন্য। ও বুঝতে পেরেছি, এক্ষুনি যে কথাটা আমি বলতে আসছিলাম অলরেডি সে খবরটা বাড়িতে চলে এসেছে। আমি থানায় যাব না বাবা। কি বললি তুই? থানায় যাবি না? না মা, আমি থানায় যাব না, আর এবারে আমি তুলবো না। ওই পাগড়িটা ন্যায় পাওয়া দরকার, দোষীদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু তুই কি জানিস তুই কাদের বিরুদ্ধে এফআইআর করেছিস? আমি শুধু এইটুকু জানি বাবা, যারা পাগড়িটার ইজ্জতরে কুমার পাঠিয়ে দিয়েছে আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছি, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দিদি আমি ঘরের ভেতর থেকে সব কথা শুনেছি, অতনু। তারা আদৌ ভালো লোক নয়। তুই বাবার কথা শোন। দেখ সে ভুল আমি কোনোদিন করবো না। দিদি ওরা খুব পাওয়ারফুল, চাইলে ওরা আমাদের অনেক সর্বনাশ করে দেবে। ওদের হাতে পুলিশ প্রশাসন আছে। মা শোন মা, আমি ওদের কথা দিয়েছি, আমার কথায় ভরসা করে ওরা এখান থেকে চলে গেছে। তুই কি চাস তোর বাবার কথার কোনো মূল্য না থাক? আমি হাত জোড়ো করে বলছি দিদি, আমাদের হাসি খুশির সংসারটাকে তুই বিপদের মুখে ঠেলা দিস না। শোন মা, এমনি প্রতিদিন কত শত শত পাগলি অন্যায়ের শিকার হচ্ছে, তুই একা তাদের বিরুদ্ধে লড়াই করে কি করবি? তাছাড়া তুই কি ওদের ঠিকা নিয়ে বসে আছিস? কিন্তু এই বন্য সমাজের অন্যায় বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয় বাবা? ওরে মা, এই সংসারে সুখ শান্তি বজায় রাখাটাও কি আমাদের কর্তব্য নয়? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। গীতা বাবা, উপনিষদের সেই শ্লোক তুমি আমাকে বারবার শুনিয়েছো। একটা কাজ মঙ্গল দেয় আর একটা কাজ সুখ দেয়। যারা শ্রেয় তারা মঙ্গলময় পথ অনুসরণ করে, আর যারা প্রিয় তারা সুখ ও লাভের পথ অনুসরণ করে। ও বাবা, তুমি আমাকে আর একটা কথা শিখিয়েছো, অন্যের মঙ্গলের জন্য নিজের সুখ ত্যাগ করা দরকার। থাকছে বেদ উপনিষদের কথা, আগে থানায় গিয়ে এফআইআরটা তুলে নিয়ে আয়। বাবা, ও বাবা, ছোটবেলায় তুমি আমাকে বলতে না, এই গীতা তুই সব সময় সব করবি, কিন্তু কোনোদিন অন্যায় আর মিথ্যাকে আপোষ করবি না। সবসময় সত্য ন্যায় ধর্মের জন্য লড়াই করে যাবি। তাই তো তোর নাম রেখেছিলাম আমি গীতা। মানে আমি শুধু একা নই রে মা, এই সংসারে সব বাবা মায়েরা ছেলেবেলায় তাদের সন্তানদের এমনি ভাবে নীতি কথা শেখায়। সেসব ছেলেবেলার জন্য ছেলেমেয়েরা বড় হলে সেই সব নীতি কথা ভুলে যাওয়া উচিত। ছেলেমেয়েরা বড় হলে সেই সব নীতি শিক্ষার উল্টো কাজ করা উচিত। আর যদি সেই নীতি আঁকড়ে ধরে জীবন চলবি তো এই দুনিয়ার সমস্ত বিপদ মুঠো করে নিজের পকেটে ভরবি। মারে, ছেলেবেলার সেসব কথা যত শীঘ্রই পারিস তুই ভুলে যা মা, তুই ভুলে যা। কি করে ভুলে যাবো গো মা? কি করে ভুলে যাবো বলো? বাবার শেখানো স্বামী বিবেকানন্দের সেই বাণী, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। চুপ! আরে এই অতনু, হাঁ করে দাঁড়িয়ে শুনছিস কি? তাড়াতাড়ি যা, ওই মোড়ের মাথা থেকে ডেকে নিয়ে আয়। মা, আমি থানায় যাব না, আর এফআইআর আমি তুলব না মা। হ্যাঁ বাবা, সত্য ন্যায় ধর্মের জোর যে লড়াই আরম্ভ হয়ে গেছে
আমি আর পেছনে ফিরবো না বাবা। যদি ফিরবো তো ওই পাগড়িটা ন্যায় দেওয়ার পরে, ফিরবো তো ওই দোষীদের শাস্তি দেওয়ার পরে। শোন গীতা, তোর এই অসুস্থ বাবাকে তুই আর রাগাস না। শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুই আর এগোস না, পেছনে পা ফেরা। এই পা কোনোদিনই পেছনে ফিরবে না গো বাবা। শুধু আমি কেন, আমার সাথে আমার মতো অত্যাচারিত প্রত্যেকটা মানুষকে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। তারা হলে দেখবে প্রত্যেকদিন টিভিতে খবরে কাগজে ছাপা হবে কত নারীর ধর্ষণ, কত মানুষের মৃত্যুর খবর। অসহায় মানুষের অকাল মরণ কেউ ঠেকাতে পারবে না গো বাবা, কেউ ঠেকাতে পারবে না বাবা। এখন এই সমাজে ভালো লোকের থেকে খারাপ লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখবে যেদিন এই ভালো লোকেরা খারাপ লোকেদের বিরুদ্ধে লড়াই করবে, সেদিন এই সমাজ থেকে খারাপ লোকেরা হটে যাবে। ভালো ভালো সংসারে আমাদের এই সমাজটা শুধু হাসবে, খেলবে আর গাইবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুশিতা হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুশিতা হামারা, আমরা বলে উসকে এ বলশিতা হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুশিতা হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা। গীতা বাবা, থানা থেকে এফআইআর আমি উইথড্র করবো না, করবো না, করবো না। তাহলে আমারও শেষ কথাটা তুই কান খুলে শুনে রাখ গীতা। আমি চাই না তোর জন্য এই সংসার তথা এই গ্রামের কোনো ক্ষতি হোক। তাই আমি ঠিক করেছি, আজ এই মুহূর্তে তোকে তোকে এই ঘর ছেড়ে, এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। বাবা, তুমি দিদিকে মৃত্যুর মুখে ঠেলে দিও না বাবা। না না, আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। মা, গীতা, বাবাকে তুমি বলো আমাকে যেন 5 মিনিটের জন্য ঘরের ভিতরে যাবার অনুমতি দেয়। কেননা ঘর থেকে আমার ড্রেসগুলো আনতে হবে তো, আর আনবো তোমাদের একটা বাঁধানো ছবি। কারণ কাল থেকে যে ওই ছবিটাতে যে আমি পুজো করবো গো মা, পুজো করবো। ও ভীর বাবা, এ তুমি কি সিদ্ধান্ত নিলে? সমস্ত মেয়েটা সংসার ছেড়ে চলে যাবে, কোথায় যাবে, কি করবে, কি খাবে? আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে না না, মা ঠিক কথা বলছে বাবা, তুমি দিদিকে আটকাও, ও যে চলে গেল। না না না, এই দিদি, দালা দালা বলতি, তুই কোথায় যাচ্ছিস? বল তুই কোথায় যাচ্ছিস? আমিও যাবো তোর সাথে, বল তুই কোথায় যাচ্ছিস? দিদি, তুই হুট করে কোনো সিদ্ধান্ত নিস না, তুই ঘর ছেড়ে চলে যাস না দিদি, আমরা বাবাকে বুঝিয়ে বলছি। এই দেখো ভি, আমাদের গীতা ঘর ছেড়ে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? আমার দিদি। এই দিদি, তুই ঘর থেকে কোথায় পালিয়ে যাচ্ছিস? আমিও যাবো তোর সাথে। তুই জানিস না, তুই রাতের বেলা আমার হাত পা না টিপে দিলে আমার রাতে ঘুম হয় না। অতনু, দিদি এদিকে আয় ভাই, এদিকে আয়। তোর কলেজে কত টাকা ফি লাগবে তুই কালকে আমাকে বলেছিলি? আমার কিচ্ছু দরকার নাই দিদি, আমি আর পড়াশোনা করব না। বলে কিনা তোর কত টাকা লাগবে? আমার টাকা পয়সা এসব কিচ্ছু দরকার নাই রে দিদি, আমার যে শুধু তোকে দরকার রে দিদি, শুধু তোকে দরকার। অতনু, তোকে তো দিদির দিব্যি
বল তোর কলেজে কত টাকা ফি লাগবে তুই আমাকে বল। 2500 টাকা। এই নে 3000 টাকা। 2500 টাকা তোর কলেজে ফি, আর বাকি 500 টাকা তোর 1 মাসের হাত খরচ। আর একটা কথা রে ভাই, পরের মাসে তোর জন্মদিন, এই প্রথম তো জন্মদিনের উপহার তো দিদি তোকে কিচ্ছু দিতে পারলো না, তার জন্য দিদিকে ক্ষমা করেছে ভাই। আমি টাকা পয়সা উপহার এসব কিচ্ছু চাই না রে দিদি, এসব কিচ্ছু চাই না। আমি যে শুধু তোকে চাই রে দিদি, শুধু তোকে চাই। অতনু ভাই আমার কান্নাকাটি করিস না রে ভাই, কান্নাকাটি করিস না, মন দিয়ে পড়াশোনা করবি, বাবার মান রাখবি। অভাবে সংসার যত কষ্ট হোক পড়াশোনাটা চালিয়ে যাবি রে, পড়াশোনাটা চালিয়ে। এই দিদি, এই দিদি, তুই তুই কাঁদতিস কেন? তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, আমি তো ভেলি ভেলি গুড বয়। তুই যদি আবার কাঁদবি না তাহলে আমিও খুব কাঁদবো, খুব। এই তোমরা কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। আমার দিদি কোথাও দেবে না, তুই এখানেই থাকবে, তুই ঘরেই থাকবে। ভাই আমার ভাই, হে ভাই ভাই তোর টাকাটা কোথায় রে? টাকা? ও সাইকেলের টাকা, এটা তুই আমাকে মেলা থেকে এনে দিয়ে দিলি। তুই তো বলেছিলি সেটা হচ্ছে সময়ের টাকা, ভাগ্যের টাকা। জানিস দিদি, আমি ওই ভাগ্যের টাকাটাকে না খাটের তলায় লুকিয়ে রেখেছি। বাবা বাবা বাবা, আমার ভাই খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এই ভাই তুই ঘরের ভিতরে যা তো। কেন? ওই টাকাটা নিয়ে আসবে। কেন 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 না? ওই ভাগ্যের টাকাটা যাবে জোরে জোরে গড়িয়ে দিতে চায়। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার দিদি আজ ভাগ্যের চাকাটাকে জ্বলে জ্বলে গলিয়ে দিতে চাইছে। এই দিদি, তুই কোথায় যাবি না, তুই এখানে থাকবি। আমি ঘরের ভেতর যাচ্ছি ভাগ্যের চাকা আনতে, তুই এখানে থাকবি। আমি দাবো আর আতবো, দাবো আর আতবো। হবে কিনা, কিন্তু বিশ্বাস করো মা, আমি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তোমার একটা কথাই মিস করব। কি কথা রে মা? ওই যে তোমার গালি। আমি কোনো ভুল করলে কি আমাকে গালি দেবে গো মা? আমি কোনো কোথাও না কোথাও কোনো চাকরি পেয়ে যাবে, আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না মা, কোনো অভাব থাকবে না। এই না মা, এতে 2000 টাকা আছে, এতে বাবা 2 মাসের ওষুধে খরচা হয়ে যাবে। আরে কাঁদছো কেন? একদম কাঁদবে না, একদম কাঁদবে না তুমি। জানি বাবা, জানি ছোটবেলায় তুমি আমাকে বলতে, গীতা ছোটবেলায় নীতি শিক্ষা বড় হলে ভুলে যাওয়া উচিত। কিন্তু বাবা, আমরা অন্যায়ের সঙ্গে কেন তাল মিলিয়ে চলবো? আমরা অন্যায়কে কেন মাথা পেতে নেবো বাবা? অভি চাকা নিয়ে ঘর থেকে চলে আসবে, সে আসার আগে যত তাড়াতাড়ি পারি সেখান থেকে চলে যা, তা না হলে সে এলে আর তোকে যেতে দেবে না। চলে যা, চলে যা, চলে যা। জানি বাবা, আমি জানি তার জেদ হয়তো আমাকে দুর্বল করে দেবে, তাই তো চাকা আনার বাহানা করে তাকে আমি ঘরের ভেতরে পাঠিয়ে দিয়েছি গো বাবা, ঘরের ভেতরে পাঠিয়ে দিয়েছি। আমি আসছি গো বাবা, আমি আসছি।
যখন আমার নাই বা মনে রাখিলে আরে পানে নাই বা মাই ডাকিলে যখন পড়বে না বাইরে চিহ্ন বাটে যখন পড়বে না বাইরে চিহ্ন বাটে যখন পড়বে না साली फूल रंगीला ওই সালিকে আমি কেটে দেব সালি প্রকাশ বাবু আমার কথা শুনুন প্রকাশ বাবু আমার কথা শুনুন চুপ একদম চুপ আইন হাতে নেবেন না প্রকাশ বাবু ও ইন্সপেক্টর ওই আইন আমি মানি না ওই সালি একবারে দিলে গেলে এক তলোয়ার দিয়ে ওর মুন্ডুটা আমি আলাদা করে দেব প্রকাশ বাবু ওই দেখুন মেয়েটা আসছে আসছে সালি আসছে তাই সালি আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমাকে ছেড়ে দিন অফিসার আমাকে ছেড়ে দিন অফিসার আমাকে ছেড়ে দিন এই শরীরে নজর দিলা তোকে আমি ছাড়বো না রে এই তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দেবো ওই সালারা বস গাড়ি দেখছিস কি ধর ধর শালিকে ধর আমার কথা শুনুন প্রকাশ বাবু ওরে এভাবে চিৎ করে শোয়াচ্ছিস কেন আমি কি ওর সঙ্গে হানিমুন করবো ঠাকুরের কাছে পাঠাকে কিভাবে বলি দেয় সেটা দেখিস রে ঠিক সেইভাবে শোয়া যে ওর দেহ থেকে মনুটা আলাদা হয়ে যায় জয় মা কালী পালিয়ে যাবে কোথায় এই সালারা ধর ধর সালিকে ধর এখন আমি কোথায় যাবো এখন ওই তো একটা গ্যারেজ আমি যাই ওই গ্যারেজে লুকিয়ে পড়ি তাহলে কেউ দেখতে পাবে না আমাকে কেউ দেখতে পাবে না যাকে দেখে সহস্র মানুষ দরজা বন্ধ করে দিল যাকে দেখে সবাই ভয় পালিয়ে গেল আরে চুপ করে আছেন কেন বলুন কে আপনি কি আপনার আসল পরিচয় সত্যি করে বলুন কে আপনি রাত অনেক হয়েছে ওই গাড়ির ভেতরে শুয়ে পড়ো সকাল হওয়ার আগেই উঠে চলে যাবে এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই যা বলছি তা করো রাত অনেক হয়েছে ওই গাড়ির ভেতরে শুয়ে পড়ো সকাল হওয়ার আগেই উঠে চলে যাবে আর তা না হলে
ওরা বুলডোজার নিয়ে চলে আসবে, রাস্তা চওড়া করার নাম করে দোকান পাট সব ভেঙে দেবে। আচ্ছা চলো, তাই হবে শুধু তুমি। যাও, চলে যাও এখান থেকে, তোমার সাথে যে থাকবে সেও কিন্তু মরবে। কি বলতে চাইছেন আপনি? তুমি আগুন নিয়ে খেলা করতে চাইছো, যে আগুনে তুমি একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সমাজে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে, সবাই দেখছে, কিন্তু না দেখার ভান করে নিজেরা নিজের রাস্তা চলে যাচ্ছে। আরে তুমি কি মহাত্মা গান্ধীর মা? মহান হওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছো? যাও, পালে সকালে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে এফআইআরটা তুলে নাও। তোমার একটা এফআইআর এই সমাজটাকে দুলিয়ে দেবে। এই সমাজের উপর নেমে আসবে একটা ভূমিকম্প। তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে এই সাধারণ মানুষের, আর সব থেকে বেশি ক্ষতি হবে তোমার। যাও, চলে যাও এখান থেকে। ও, পেয়ে গেলাম আমি আপনার আসল পরিচয়। আপনি তাদের মধ্যে একজন, যাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজ আমি ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি। আপনি একটা জানোয়ার, ওর সাথে আর লুকিয়ে থাকা আপনি একটা কাপুরু। ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন আমাকে? মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন আমাকে। কেন নাই গীতা? এই গীতা একটা পাগলিকে ন্যায় দেওয়ার জন্য লড়াই করেছিল, দোষীদের শাস্তি দেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছিল। সে রাস্তা আমার বন্ধ হয়ে গেল। তাহলে আপনি দাঁড়িয়েছেন কেন? আসুন, মেরে ফেলুন আমাকে, আমাকে মেরে ফেলে রাস্তার কাটা পরিষ্কার করে দিন। আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, মেরে ফেলুন, মেরে ফেলুন। বন্ধ করো, বন্ধ করো তোমার বকবাস। কোন আইনের কথা বলছো তুমি মহিষী নারী? কোন সমাজে সত্য ধর্ম নাই প্রতিষ্ঠা করার কথা বলছো? আর এই সমাজে আইন কানুন বিক্রি হয়ে গেছে। তাদের সাথে লড়াই করতে হলে শক্তি বল দরকার, অর্থ বল দরকার, বাহুবল দরকার। পারবে না, হেরে যাবে, হেরে যাবে তুমি। আমি হারবো না। এই গীতা কোনোদিন হারেনি, আজও সে হারবে না। কোথায় পাবে এত শক্তি? কোথায় পাবে এত সামর্থ্য? আমাদের সংবিধান থেকে। সংবিধান? আমাদের সংবিধান যে আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, ওদের কাছে শক্তি লোক পেয়ে যাবে, শেষে সাধারণ মানুষ কিন্তু জিতবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই পথ থেকে তুমি সরে এসো। কেন সরে আসবো? তুমি হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করা পাগড়িটাকে রক্ত মাংসের মানুষ নয়। তার উপর যে পাশবিক অত্যাচার শুরু হয়েছে, সে কিছু বিচার পাবে না? বলুন না, সে কিছু বিচার পাবে না। এসব পাগলামি তোমার বন্ধ করো। পাগলামি আমি করছি না, পাগলামি আপনি করছেন। আমি তো শুধু একটা পাগলিকে ন্যায় দেওয়ার জন্য লড়াই করেছিলাম, কিন্তু আজ আমার পাশে কেউ নেই। আমি কি এমন ভুল করেছি আমি নিজেই জানি না। শেষে আপনি বলছেন আমাকে সরে আসতে। আমি আমার রাস্তায় পথ চলতে আপনাকে আসতে বলছি না, কিন্তু কেউ তো এগিয়ে এসে বলবে, এই গীতা তুই এগিয়ে চল রে মা, তুই এগিয়ে চল। তুই যে সত্য ন্যায় ধর্মের জন্য লড়াই আরম্ভ করেছিস, তাতে তুই জিতবি গীতা, তাতে তুই জিতবি। আরে আপনি কি ভুলে গেলেন নেতাজি সুভাষচন্দ্রের সেই বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সমাজে কে তোমাকে কি বলে সাহস দেবে সে কথা আমি জানি না, কিন্তু আমি এইটুকুই বলবো, তুমি যা করছো ঠিকই করছো। এগিয়ে চলো, এগিয়ে চলো গীতা, আমি তোমার সঙ্গে আছি। আজ আমার অন্তরাত্মা চিৎকার করে বলছে
রঘু, এই সমাজে অনেক ভালো মানুষ আছে যারা সমাজে রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে প্রস্তুত। তারা আসুন, অন্যায় বিরুদ্ধে লড়াই করার জন্য আমার হাতে হাত রাখুন। আসুন, আমার হাতে হাত রাখুন। আসুন আসুন আসুন। চলো, যাদের বিরুদ্ধে তোমার লড়াই তাদের সাথে আমি তোমার পরিচয় করিয়ে দেব। চলো চলো আমার সাথে। সারাদিন দল সর্বা কোথা আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় শালা, বেরিয়ে আয়। আমি রঘু ডাকছে, রঘু। ফুল রঙিল। এই শলি হারামজাদি, এত রাতে স্বামীকে একা বিছানায় ফেলে রেখে কোথায় গেলি বে শালি? ওরে শালা, ওই হারামিটা এখানে আসার সাথে সাথে তুই চলে এসেছিস ভালোবাসা দেখাতে। এই শালি, চলে আয় বলছি, চলে আয়। শোনো না, শোনো, 5 বছর পর ওই ঘরে এসেছে, ওর সঙ্গে মন খুলে দুটো কথাও বলিনি, আর দু চোখ ভরে ওকে আমি দেখিনি। এই দেখো না, দেখো 5 বছরের রং রূপ কেমন বদলে গেছে। তোর জন্য পাগল হয়ে গেছে। ভালো বেলা বলছি, চল ভেতরে, চল ভেতরে, চল ভেতরে আয়। না, ওকে আমি দু চোখ ভরে দেখবো। ওকে দেখার কথা বলে নাও, তোর চোখ দুটো আমি উপড়ে না পড়ে শালি। শালি বলে কিনা দেখবে। চল ভেতরে, চল। আমি যাব না, যাব না। শালি ফুল রঙিল, আমার ঘরে দাঁড়িয়ে আমার বাবার নাম ধরে ডাকার সাহস কি করে হলো বে শালা? প্রশংসা না করে আমি পাচ্ছি না রে রঘু। এত দুঃখ দুর্দশা ভোগ করার পরেও তুই এতটুকু বদলাস নি। আমার হাতে মরার আগে বল, এত রাত্রে আমার ঘরে এসে আমার নাম ধরে ডাকছিস কেন? এসেছি, এসেছি তোর জমের সাথে তোর পরিচয় করিয়ে দিতে। দেখবি, দেখবি তোর জমকে, দেখ তাহলে। কি বলতে চাস সোজা সুজি বল এই মেয়েটাকে। গীতা, গীতাচার্য, সত্য নয় ধর্মের প্রতীক গীতাচার্য। কি হলো, আমাকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? না, বরং খুশি হয়েছি, যাকে খোঁজার জন্য আমি আমার লোকজন হন্যে হয়ে ঘুরছে তাকে তুই আমার ঘরে এনেছিস। সাবাস রঘু, সাবাস। যত তাড়াতাড়ি পারিস এই মেয়েটাকে এখানে রেখে এখান থেকে পালিয়ে যা রঘু, পালিয়ে যা। আমি ওকে সঙ্গে করে এনেছি, মানে সঙ্গে করে নিয়ে যাবো। আর একটা কথা মনে কর, আজ থেকে রঘু এই রক্ষা কবচকে রক্ষা করবে, আর আমি তার পাশে থাকলে ওর একটা চুলকেও বাঁকা করতে পারবে না। চলো গীতা। আমি পারবো, এই ডোরা চাইলে সাবলকে বাঁকিয়ে দিতে পারে। রাস্তা ছাড়, আমাদের যেতে দে। আপা, এই চক্কা পায়ে ঢুকাসা সহজ, কিন্তু বেরোনো খুব মুশকিল। ড্যাড বল। এই গীতাচার্য, এই আমাদের প্রকাশের নামে থানায় এফআইআর করেছিল। ইচ্ছা করছে বুক চিরে কলিজাটা বের করে আনেন। ছি 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 ছি, আপনার লজ্জা করছে না?
একটা মেয়ে হয়ে বেআইনি কাজ করতে? কি করেছে আমি? কি করেননি আপনি? কি করেননি আপনি? একটা মাসুম পাগলির উপর অত্যাচারের সাক্ষী আমি, থানায় এফআইআর করেছি আমি। একবারও কি ভেবে দেখেছেন ম্যাডাম, ওই পাগলি কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী? তাছাড়া ধর্ষণকারীরা যদি আপনাকে ধর্ষণ করত, গলাটা নামিয়ে কথা বল। কেন? সত্যি কথা বললাম বলে নিজের আত্মসম্মানে ঘা লাগলো, তাই না? কেন? একটা পাগলির ইজ্জত নয়? আর দেশের রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে কোথায় যাবে এই সাধারণ মানুষ? কোথায় যাবে সাধারণ মানুষ? আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ম্যাডাম, এর পরেও যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে আমার থেকে বড় শত্রু আপনার আর কেউ হবে না। আমার কাছে অপরাধ আর অপরাধী দুই সমান। চলে আসুন রঘু বাবু, চলে আসুন। দাঁড়াও। আরে নপুংসক! হ্যাঁ, আমি বারবার বলবো তুই একটা নপুংসক। আরে যে আমার মতো সুন্দরী প্রেমকে প্রত্যাখ্যান করে, তার উত্তাল যৌবনকে দুপায়ে মারিয়ে দেয়, সে নপুংসক নয় তো আবার কি? এইসব বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। সময় আমার হাতেও খুব কম। তুই মেয়েটাকে এখানে রেখে এখান থেকে চলে যা রঘু। ওকে সকালে থানায় নিয়ে গিয়ে এফআইআরটা আমি তুলে নেব। সে ভুল আমি জীবনে কোনোদিন করব না। তাহলে তো মরবি, আর তোকে মারবো আমি, আর তোকে মেরে এই রঘুর সঙ্গে পুরনো হিসাব আমি বরাবর করে নেব। শেষ সুযোগ আমি তোদের দেব না। গীতা, আমি তোকে শেষবারের মতো বলছি, এই দীনদয়াল শর্মার সঙ্গে তুই বিরোধ করিস না। এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। আপনি আমাকে ঠিক মতো চিনতে পারেননি দীনদয়াল শর্মা। আমি যে খেলায় নামি, না জিতে আমি ছাড়ি না। আর তুইও আমাকে চিনিস না। আমি সেই খেলার রেফারি হয়ে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তোকে আমি আউট করে দেবো, আউট। এই রঘুর সঙ্গে গুপ্ত প্রেম করছিস? প্রেম? নগ্ন সমাজের নির্লজ্জতার পোস্টার মিশিডো না। যে মেয়েরা বিয়ের আগে পুরুষদের কাছে শরীর বিলিয়ে দেয়, তাদের কি বলে জানিস? কি? সোনাগাছির বেশ্যা। কি তোর এত সাহস? আজ তোকে আমি এখনো বলছি এখান থেকে চলে যা, চলে যা। দীনদয়াল শর্মা, আমি তোকে আগে বলেছি আর এখনো বলছি, আমি ওকে সঙ্গে করে এনেছি মানে সঙ্গে করে নিয়ে যাব। আর একটা কথা মনে কর, দীর্ঘ 5 বছর আগে তোর সাথে আমার একটা লড়াই হয়েছিল। সেদিন চক্রান্ত করে আমাকে এমন জালে জড়িয়ে দিচ্ছিলে, সেই জাল ছেড়ে আমি বেরোতে পারিনি। সেদিন জিতেছিলি তুই আর হেরে গেছিলাম আমি। আবার দীর্ঘ 5 বছর পর সে যুদ্ধের শঙ্খ বেজে উঠেছে। যে যুদ্ধেই গীতার রথের সারথি হব আমি, আর এই গীতাই হবে তোর বিনাশের কারণ। কে আছিস? জলদি আয়। দরজাটা বন্ধ কর, বন্ধ কর। আরে ছাড় আমাকে, ছাড়। দেখছিস না পিস্তলটা? একবার টিকাটা টিপে দিল না, তোর মেয়ের মাথাটা তরমুজের মতো ছাতু হয়ে যাবে শালা। চলো চলো গীতা। মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে দীনদয়াল শর্মা। আজ থেকে দিন গোনা শুরু করে দে, তোর মৃত্যুর দিন খুব শীঘ্রই তুই আমার হাতে মরবি।
কৃতাচার্য, তুমি সাপের লেজে পা দিয়ে খেলতে চাইছো, সবল তোমাকে খেতেই হবে। এবার আমি তোমাকে বুঝিয়ে দেব, আমার নাম দীনদয়াল শর্মা। সরোজ, সরোজ, আরে সরোজ, আরে কে ডকে গো তো রাইতে? আরে অন্ধকারে তো ঠিক দেখতে পাচ্ছি লাই গো। আমি রঘুবীর রায়। দাদা বাবু, অন্ধকারে ঠিক বুঝতে পারি লাইগো তুমি ভালো আছো তো? কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে আমি সহজে বাড়িতে চলে আসছি গো। আচ্ছা, এটা কোন জায়গা? এটা রাজবাড়ি, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। রাজবাড়ি আপনি কে হন? আমি যে হই না কেন সে কথা আমি পরে বলবো, শুধু এইটুকু জেনে রেখো, আজ এই সরোজ ছাড়া রাজবাড়ির যে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ গো দিদিমণি, আমি হলাম গিয়ে এই রাজবাড়ির একমাত্র চৌকিদার। সরোজ, দাদা বাবু, সরোজ, দাদা বাবু, আজ 5 বছর পর তোমাকে দেখছি গো। এই 5 বছরে তোমার অরূপ রং সবকিছু বদলে গেছে গো। আজ আমি আমার নিজের চোখ না বিশ্বাস করতে পারছি না গো। আমি দারুণ খুশি হয়েছি দাদা বাবু, আমি দারুণ খুশি হয়েছি। এতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি ফিরে আসছো। এবার আমি আবার সব দায়িত্ব থেকে মুক্ত হ। না সরোজ, আজ থেকে তো দায়িত্ব আমি বাড়িয়ে দিতে এসেছি। এ হচ্ছে গীতা আচার্য। সত্যি কথা বলতে নাম ছাড়ার বিষয়ে আমি কিছু জানি না। আমি তো আপনাকে ঠিক মতো চিনি না, জানি না। আপনাকে নিয়ে আমার মনে হাজার প্রশ্ন। তাজ্জব কি বাত! আরে দুজনকে সেলক লাই, তাহলে এত রাইতে এতটা পয়েন্ট দুজনে এক সাইডে এলে কি করে? শুধু এইটুকু জেনে রাখ, গীতার জীবন বর্তমান মৃত্যুর মুখে, তার পদে পদে বিপদ। এই রাজবাড়িটা তার জন্য নিরাপদ আশ্রয়। আমি থাকতে দিদিমণির কেউ কোনো ক্ষতি করতে পারবে না গো দাদা বাবু, এলিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুই যেমন রাজবাড়ি দেখাশোনা করিস, আজ থেকে গীতার দেখভাল তুই করবি। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু দাদা বাবু ব্যাপারটা কি আমাকে একটু খুইলে বলো তো? সব বলবো। তার কি তোকে একটা কাজ করতে হবে। কাজ? এদিকে আয়। তোকে প্রথমে 3টে মোবাইলে 3টে সিম কার্ড রেডি করতে হবে। যে 3টে সিম কার্ড আলাদা জায়গা, আলাদা লোকের নামের হতে হবে। যে 3টে মোবাইল নম্বরে আমাদের 3 জনের কথা হবে। ওকে? একদম চিন্তা করবে না, কাল সকাল আমি তোমার 3টে সিম কার্ড জোগাড় করে দিব। সরোজ, হ্যাঁ, আজ থেকে তুই গ্রামের বাড়িতে যাবি না, আজ থেকে তুই গীতার বডিগার্ড হয়ে থাকবি। তা তো বুঝলাম দাদা বাবু, কিন্তু কি? আরে তুমি তো জানো 5 বছর আমি জেলে ছিলাম। আর এই 5 বছর আমার ছোট বোন সীতা ওই শহরে কাজ খুঁজতে গিয়েছিল গো। সেই যে সে গেল, তার আর কোনো সন্ধান আমি পাইলাই গো। আচ্ছা সরোজ, তোমার বোনের সীতার কোনো ছবি তোমার কাছে আছে? না গো দিদিমণি, ছবি কোথায় পাবো? আমি তো জেলে চলে গেলাম, আর আমার ছোট বোনটা পেটের জ্বালায় শহরে কাজ খুঁজতে চলে গেল। আর সেবার বন্যায় না আমাদের ঘরটা ভেসে গেল গো। তাই ছবি কোথায় পাবো? তবে আমি যদি আমার বোনটারে খুঁজে না পাই, তাহলে সালা ওই কলকাতা শহরটারে আমি তাজলাজ করে দিবে। না সরোজ, না, এগুলো একদম করা দরকার নেই। তোর বোনকে খোঁজার জন্য আমরা দুজনেই তোকে সাহায্য করবো। আচ্ছা ভেবে গল্পগুলো চলবে? আর কিছু খেতে দিয়ে দিবি তো নাকি? অনেক খিদে পেয়েছে যে। আরে দেখেছো দাদা বাবু, আরে কোথায় আমি একদম ভুলে গেছি। আরে চলো দেখি কি ব্যবস্থা করা যায়। চলো। দাঁড়াও সরোজ, দিদিমণি আমারে কিছু বলবেন? আচ্ছা সরোজ, রঘুবাবু রাজবাড়ি কে হন? রঘুবাবু হলো গিয়ে এই রাজবাড়ির একমাত্র সন্তান গো দিদিমণি।
রঘুবাবু এই রাজবাড়ির সন্তান? হ্যাঁ গো দিদিমণি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না সরোজ, রঘুবাবু যদি এই বাড়ির সন্তান হন তাহলে তিনি রাস্তার ধারে গ্যারেজ খুলে বসে আছেন কেন? কেন বা তিনি গোবতাড়ি রেখে পাগলের মতো গাঁজা খান? সরোজ, দাদা বাবু। সরোজ, আরে আমি আসছি গো। আরে সরোজ, তোমার একদিন পরে সব বলবো গো দিদিমণি। আমাকে এক্ষুনি বলো। চলো চলো দাদা বাবু ডাকতে কাছে চলো। আমি আসছি। সরোজ আমাকে বলে যাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা। আজ ভাই ফোঁটা, আজকের দিনে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে, আর ভাই বোনকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। কিন্তু আমি যার অপেক্ষায় বসে আছি সেও কি অন্যান্য বছরের মতো এবছরও আমার ভাই ফোঁটাকে প্রত্যাখ্যান করবে? রঙিলো সলে ফুল রঙিলো, শুধু প্রত্যাখ্যান করবে না রে, তোর ভাই ফোটার স্বপ্নকে ভেঙে বরবাদ করে দেবো। ওই সলে তুই কি ভেবেছিস তোর ভাই রঘু আজ এখানে আসবে? আসবে না রে, আসবে না। আর যদিও বসে ওকে আমি জ্যান্ত কবর দিয়ে দেবো। আর তোরও ভাগ্য ভালো আমার বাবার স্ক্রু ঢিলেছিল বলে তুই এ বাড়ির বউ হয়েছিস, নাহলে এতদিনে ট্রেনের কামরায় ঘুরে ঘুরে বেঁকে চাইতিস, না তো দেহ ব্যবসা করতে। ছি 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 ছি, তোমার একটু বিবেকে পাচ্ছে না? স্বামী হয়ে নোংরা নোংরা কথা বলছো। বলবো বলবো আলবত বলবো, তোরা দুই ভাই বোন মিলে আমার জিনা হারাম করে দিয়েছিস, আর এখন এবারের সম্পত্তির উপর ভাগ বসাতে চাইছিস। না গো না, আমার সম্পত্তি বাড়ি কিছুই চাই না, বিশ্বাস করো আমার কিছুই চাই না। আমি শুধু একটু স্নেহ ভালোবাসার কাঙ্গাল, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য এ বাড়িতে পড়ে আছি। কি বললি? ভালোবাসা? ভালোবাসা? আরে সত্যি যদি ভালোবেসে থাকিস তাহলে এখন এই ঘর ছেড়ে চলে যাবি, আর ফলো না গেলে তোকে আমি সোজা শুট করে দেবো রে। তবে আমার মনের মধ্যে চলে উঠা প্রতিহিংসার আগুনটা নিভবে রে, প্রতিহিংসার আগুনটা নিভবে। এই শোনো না শোনো, আজকের দিনটা তুমি আমার দাদাকে এই বাড়িতে আসতে দাও, কারণ আমি ভাই ফোঁটা দেব বলে সারাদিন না খেয়ে উপোস করে বসে আছি। ওবে চুলোয় যাক তোর ভাই ভাই ফোঁটা। কি বললি? উপোস করে আছিস? নে দু পেক মদ খেয়ে সব জ্বালা জুড়ে যাবে। আবে খাবে শালি খা, এটা গলির গঙ্গা জল রে, এটা খেলে কোনো দোষ নেই। খা শালি খা, আবে শালি খা। আরে তুমি মানুষ না জানোয়ার? আমি জানোয়ার। আমার বাইরেটা মানুষ, ভেতরটা জানোয়ার। একবারে রাবণ কংস শকুনি কালনেমির সংমিশ্রণ মানে 4 in 1। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পুরলো কাটা। আবাই শালি, তোর ভাই একটা পাঁঠা রে পাঁঠা। না গো না, তুমি অমন কথা বলো না। আজকের দিনটা বোনেদের কাছে কত বড় দিন তুমি জানো? বড় দিন? শালি, তোর ভাই একটা পাঁঠা রে পাঁঠা। সেদিন একটা পাগলির জন্য সে আমাকে মেরেছিল, সে মরে পতলা আমি নেব রে। এই বেল দিয়ে তোর পিঠের 4 বস্তা চামড়া আমি তুলে নেব। তবে আমার মনের মধ্যে জ্বলে উঠাও প্রতিহিংসার আগুনটা নিভবে রে, প্রতিহিংসার আগুনটা নিভবে, মানে প্লাসে মাইনাসে। আরে এই দাদা কি করছিস? কি তোর স্ত্রীকে ভাই ফোঁটা শিবব্রত এসব বাদ দিয়ে হোটেল বাড়িতে যেতে বল, জীবনটাকে এনজয় করতে বল। এনজয়? আরে তুমি একদিন এনজয় করতে করতে স্বর্গ জয় করে ফেলবে। কি আমাকে ইনসাল্ট করে কথা বলছিস? তবে রে তোকে আমি বাঁচতে দেবো না রে। আমি বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে বিষধর। তোকে আজ এই ঘরে আমি পুড়িয়ে মারবো। এই জন্য কেরোসিন তেল নিয়ে আয়, ঠিক আছে আন। ওর সারা শরীরে ছিটিয়ে দিয়ে আজ আমি আগুন লাগিয়ে দেবো। আগুন নে, এই দাদা এনেছি। ওর সারা শরীরে ছিটিয়ে দে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। সব সবই গচ্ছি দিতে প্রকাশ, তোর বউটা পুড়ে মরে গেলে আমাদের 3 জনকে ফাঁসিতে ঝুলতে হবে রে, ফাঁসিতে। সামনে ভোট, পার্টি আমাকে টিকিট দেবে না, আর মিডিয়া আমাদের পেছন ছাড়বে না। চুপ কর, এই গাধার বুদ্ধি নিয়ে মন্ত্রী ছেলে হওয়া যায় না। ওরে বোকা,
আমার মতো দেশবরেণ্য নেতার ছেলে হতে গেলে মাঝে মধ্যে বুদ্ধির গোডাউনটাকে ঝালিয়ে নিতে হয়। এই বোকার দল, মেয়েটাকে এইভাবে মারছিস কেন? রঘুর সামনে কে আর এর সামনে রঘুকে চরম শাস্তি দে। বাবা, বাবা নয়, আমি একজন নেতা, একজন মন্ত্রী। দেখতে পাচ্ছিস না সবাইকে প্রতিবাদহীনতার ট্যাবলেট খাইয়ে আমি কেমন বেহুশ করে রেখেছি? শিল্পের লাইসেন্স না দিয়ে গ্রামে গ্রামে আমি মদের দোকানের লাইসেন্স দিয়েছি। ফসলের দাম না বাড়িয়ে সার ওষুধের দাম আমি দ্বিগুণ করে দিয়েছি। আর সরকার যখন কন্যাশ্রী প্রকল্প চালু করে এই রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যেতে চায়, ঠিক তখনই তাদের বিষ দাঁতগুলো ভেঙে আমি শ্মশান শ্রী করে দিতে চাই। ঠিক বলেছে বাবা, মেরে ফেলে তো চিতাতেই সব শেষ। তার থেকে আজ আমি ওকে তিল তিল করে মারবো। হে মাঝে হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, দেখো তোমাদের স্বাধীনতা মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। জানুকি, একবার এদিকে এসো। কি বলবে তুমি আমাকে বলো। হ্যাঁ, বলছি বসো, আমার পাশে বসো। জানুকি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। না গো না, অমন কথা তুমি কেন বলছো? কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? জানুকি, আজ 2 মাস হলো মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। আজ তার কথা খুব মনে পড়ছে। লেখাপড়া শেষ না হওয়া সত্ত্বেও মেয়েটা এই সংসারের জন্য কত না কষ্ট করেছে। তুমি কি সেদিন কারো কথা শুনেছো? জেদ করে মেয়েটাকে তুমি ঘর থেকে বের করে দিলে। জানুকি, গীতা যদি কোনোদিন বাড়ি ফিরে আসে তাকে বলো আমি সেদিন জেনে শুনে এই পরিস্থিতির চাপে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আর তা না করলে কেউ তাকে তার লক্ষ্যে পৌঁছাতে দিত না। কেউ না। আচ্ছা সত্যি করে বলো তো, আজ তোমার কি হয়েছে? জানো কি, এই সংসার যাতা করলে আমি তোমাকে পিছে মারলাম। এই জন্মে হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। না গো না, আমার কথা তুমি বলো না গো, আমার কথা তুমি বলো না। একে রক্ত অভি অতনু, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়। হে তুমি আমার আশা ভরসা, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো। বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। না, আমি কোথাও যাব না। মরতে যদি হয় আমি আমার ঘরে পড়বো। আমি অটো আনতে যাচ্ছি মা, বৌদি, অতন মুখে শুনলাম দাদার নাকি বুকের ব্যথাটা। কি রক্ত, মুখ দিয়ে রক্ত পড়ছে। এ তো সাংঘাতিক ব্যাপার। উনাকে নার্সিং হোমে ভর্তি করতে হবে। তুই এসেছিস? যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তাড়াতাড়ি চল। আমার নাম শনিশ্চর দাস। আমি যেদিকে তাকাই তার করি সর্বনাশ। এইটাই সুবর্ণ সুযোগ। ওদের নিয়ে ভর্তি করে দেবো শেরজি নার্সিং হোমে, সেখান থেকে পাবো পুরস্কার। তারপর তুলে দেবো হোম মিনিস্টারের হাতে, সেখান থেকে পাবো পুরস্কার, মানে ডাবল পুরস্কার। এ কি বৌদি, তুমি মাঝ রাস্তা থেকে ফিরে এলে যে? না মানে
অসুস্থ মানুষটাকে নিয়ে খালি হাতে আমি কোথায় যাব? হাতে একটা পয়সা নেই। তা তো ঠিক অনেক টাকার ব্যাপার, তাছাড়া লোকটা বেঁচে ফিরবে কিনা তার তো কোনো ঠিক নেই। বলবেন না, এমন অসময়ে এমন অশুভ কথা আপনি বলবেন না। এসব আপনি কি বলতে চাইছেন? না মানে উনার যা শারীরিক কন্ডিশন, উনাকে বড় নার্সিং হোমে ভর্তি করতে হবে। হে মা ভবতারিণী, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও মা, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও। আমার বৌদি শাঁকা সিঁদুর যেন অক্ষয় রাখো মা, অক্ষয় রাখো। এখন আমাদের কি হবে মা? এখন আমাদের কি হবে মা? আমার বিয়ের সময় চুড়িটা তোর বাবা আমাকে দিয়েছিল, এটা বিক্রি করে তোর বাবাকে তুই নার্সিং হোমে নিয়ে চল মা। যার জন্য এই চুড়ি, সে তো আর জীবন মরণের সঙ্গে লড়াই করছে রে বাবা। নিয়ে যা বাবা, এটা তুই নিয়ে যা। আমি আসছি মা, আমি আসছি। হে ঈশ্বর, তুমি আমার আশা ভরসা, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো ঠাকুর, তুমি আমার শাখা সিঁদুর রক্ষা করো। আর তা না করে যদি কোনো চক্রান্ত করে থাকো, তাহলে আমি জানবো তুমি ভগবান নও, তুমি একটা প্রাণহীন পাষাণ পাষাণ পাষাণ। এম্মা বাবা অতনু এলা তো ভাই ততইতে পে কোথায় গেল? বললাম ওরা তো ভাই ততইতে পে কোথায় গেল? আমিও ওদের তাতে দিতাম। কলকাতায় গেছে। কলকাতায়? খুব ভালো। ওরা কলকাতা তোর থেকে আমার দিদিকে খুঁজে নিয়ে আসবে। পাইনি রে অভি, আমি তাকে খুঁজে পাইনি। অনেক খুঁজেও এত বড় কলকাতা শহরে তোর দিদি কি তাকে আমরা কোথাও পাই। আমি পাবো, তুই দেখে নিতে মা, আমি বলো হলেন না, দিদিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। তুই ঠিক বলেছিস বাবা, তুই বড় হয়ে গেলে আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না রে বাবা, আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। এম্মা তুই কাঁদতিস কেন? আমাকে দেখ, আমি কি কাঁদতি? আমি তো গুড বয়, আমি তো ভেলি গুড বয়। হ্যাঁ রে বাবা, তুই তো আমার ভেরি গুড বয় রে বাবা, তুই তো আমার ভেরি গুড বয়। তুই যদি আবার কাঁদবি না, তাহলে আমিও খুব কাঁদবো। তুই জানিস না মা, মাইলা কাঁদলে না ঠেলে দিল কান্না পায়। আরে না, আমি কাঁদবো কেন? এই দেখ না, আমি কাঁদিনি, আমি এতটুকু কাঁদিনি রে বাবা। তুই জানিস মা, আমরা দিদির কথা ভেবে রাতে লুকিয়ে কাঁদি। অভি, দিদি না থাকলে আমার খিদে পেলে আমাকে খাইয়ে দেবে কে? আমার হাত পা যন্ত্রণা করলে আমার হাত পা টিপে দিয়ে আমাকে ঘুম পালানির গান শোনাবে কে? সরি ডোনা, তোমার জুতো টানতে একটু দেরি হয়ে গেল। সরি মাই ফট। এটা আনতে তো দেরি হলো কেন বল? ওদিকে ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে খেতে দিয়ে তারপর তোমার জুতো নিয়ে এলাম। ফাস্ট কর। এই ঘরের সমস্ত কাজগুলো ফাস্ট করার চেষ্টা কর। আর তা না হলে এমন ঝড় খাবি
নে জুতোটা পরিয়ে দে। আরে ওই জুতো পরিষ্কার করেছিস? কেন বল বল কেন জুতো পরিষ্কার করছিস? আরে এরকম নোংরা জুতোকে রঘু পরে? তুমি তার কথা তুলছো? এই কারণ তুলছি যে রঘুর জন্য তুই অনাবত চোখের জল ফেলে চলেছিস। বল জুতো পরিষ্কার করবি কিনা, বল জুতো পরিষ্কার করবি কিনা, বল জুতো পরিষ্কার করবি কিনা? করব, আমি এক্ষুনি তোমার জুতো পরিষ্কার করব। ব্রাশ আর পালিশ নিয়ে আসছি। দাঁড়া, একে তো দেরি হয়ে গেছে, তারপর ব্রাশ পালিশ আনবি, তারপর পরিষ্কার হবে। এক্ষুনি কর, এক্ষুনি কর বলছি। আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার জুতোটা পরিষ্কার করে দিই। এই শাড়ি থেকে তুই তোর বাবার ঘর থেকে এনেছিস, যে শাড়ি থেকে নোংরা করবি? তাহলে তোমার জুতো পরিষ্কার হবে কি করে? তোর জিবি দিয়ে। কি হলো রে? আয় তোর জিভ দিয়ে চেটে চেটে আমার জুতোটাকে পরিষ্কার কর বলছি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এভাবে অপদস্থ করো না গো। আমাকে তুমি দয়া করো, দয়া করো, দয়া করো। দাদা, এ দাদা, কি হয়েছে? এত চিৎকার করে ডাকছিস কেন? তোর স্ত্রীকে তুই একটু বোঝা। কি হয়েছে? এই শোনো না, শোনো, তোমার বোন ডোনা আমার জিভ দিয়ে চেটে চেটে ওর জুতোটা পরিষ্কার করতে বলছে। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না গো, একটু বুঝিয়ে বলো। ডোনা কে জানিস? ও হোম মিনিস্টার একমাত্র মেয়ে, জীবনে যা যা চেয়েছে তাই পেয়েছে। আর আমার জীবনে সবচেয়ে বড় আফসোস, আমি রঘুকে পাই না। তার জন্য আমি উন্মাদিনী হয়ে গেছি রে, উন্মাদিনী। তোকেই ঘরে কাঁদালে, রঘু তার ঘরে বসে বসে কাঁদবে, কারণ তুই তো তার জিগর কাটটুকরা। তুই এখানে যত কাঁদবি, রঘু ঘরে বসে বসে তার ডবল কাঁদবে। আর আমরা দুই ভাই বোন মিলে তোর জীবনটাকে নরক করে দেবো, নরক। আর আজ থেকে এই ঘরটা তোর কাছে একটা অগ্নিকুণ্ড হয়ে দাঁড়াবে, অগ্নিকুণ্ড। আর সেই অগ্নিকুণ্ডে আহুতি হবে তুই। আমরা দেখবো তোর আত্মা কেমন করে মৃত্যুবরণ করছে। কেন কেন তোমরা আমাকে নরক যন্ত্রণা দিচ্ছ? আরে আর কত শাস্তি দিলে তোমাদের মনে শান্তি হবে বলতে পারো? গলায় কুকুরের বেল বেঁধে শেকলের সাথে খুঁটিতে বেঁধে রেখেছ, দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দাও না। তার বদলে তোমাদের উচ্ছিষ্ট এঁটো কাটা জোটে খিদের জ্বালা সহ্য করতে না পেরে তোমাদের কাছে দুটো শুকনো রুটি চাইলে তোমরা আমাকে বেল দিয়ে মারছ। আর সইতে পারি না, আর সইতে পারি না। আরে আমিও তো রক্ত মাংসের মানুষ। কি বললি শালি? মানুষ শালি? আর কত কষ্ট সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব। রঙ্গিলা রানী ফুল রঙ্গিলা। সবে ট্রেলার দেখলাম রে, এখনো পুরো ফিল্ম বাকি। না তোকে মা হওয়ার সুযোগ দেবো, না ভালো স্ত্রীর মান্যতা দেবো, আর কখনো তুই কারো ভালো বোন হতে পারবি না। নারী জন্মের সার্থকতা হবে তোর অনেক স্বপ্ন। প্রতি মুহূর্তে তুই তোর ভাগ্যকে ঘৃণা করবি আর ভাববি তুই এই পৃথিবীতে ভগবানের একটা অভিশাপ। কিরে
ভয় পেলি? আয়, তোর জিভ দিয়ে চেটে চেটে আমার জুতোটাকে পরিষ্কার কর বলছি। না না আমি পারবো না, পারবো না, পারবো না। পরিষ্কার কর, কর পড়ছে। শালি বেহারা